সংসদের ভেতরে হঠাৎ কেন থেমে গেল বিরোধী দলের বক্তব্য? কেন এমন এক সময় সংসদ অচল হয়ে পড়ল, যখন দেশের সামনে আন্তর্জাতিক চাপ, বাণিজ্য চুক্তি আর বড় রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে? আজকের এই ভিডিওতে আমরা কোনো উত্তেজনা নয়, তথ্য, ঘটনাক্রম আর রাজনৈতিক প্রভাব, এই তিন দিক থেকে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সংসদের ভেতরে আর কেন এই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে এত আলোড়ন পড়ে গেছে। আজকের বিষয়টা সাধারণ রাজনৈতিক তর্কের মধ্যে পড়ে না। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে সংসদের কাজকর্ম, বিরোধী দলের অধিকার, আন্তর্জাতিক রাজনীতি আর দেশের শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি। তাই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝা খুবই জরুরি। এখন আমরা আসি আসলে সংসদের ভেতরে ঠিক কি ঘটেছিল। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার সময় বিরোধী দলনেতা বক্তব্য রাখতে ওঠেন। সংসদীয় রীতি অনুযায়ী এই আলোচনায় সরকার ও বিরোধী উভয়েরই মত প্রকাশ করার অধিকার থাকে, কিন্তু বক্তব্য চলাকালীন একাধিকবার আপত্তি তোলা হয়েছে। সভাপতিত্বকারী তার বক্তব্য থামিয়ে দেন এবং শেষ পর্যন্ত তাকে আর বলতে দেওয়া হয় না। আর এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠেন। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে আসেন, অধিবেশন কার্যত অচল হয়ে পড়ে। এখন আমরা সেটাই জানবো, জেনারেল নরবনের বই আসল কারণ নাকি অজুহাত। সরকারি পক্ষ জানায় 2020 সালের পূর্ব লাদাখ পরিস্থিতি নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের একটি অপ্রকাশিত বইয়ের অংশ উল্লেখ করায় এই বিতর্কের কারণ। কিন্তু বিরোধীদের বক্তব্য, সংসদে জাতীয় নিরাপত্তা ও ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা নতুন কিছু নয়। তাহলে এই বিষয়ে এত কড়া আপত্তি কেন? তাদের দাবি, বইয়ের প্রসঙ্গ আসলে মূল বিষয় নয়, এটা ছিল আলোচনাকে অন্যদিকে ঘোরানোর একটি উপায়। আর এখন আপনাদেরকে আমি সেটাই জানাতে চলেছি। আসলে এফস্টিন ফাইল কি? এফস্টিন ফাইলস বলতে বোঝানো হচ্ছে আমেরিকায় প্রকাশিত কিছু পুরানো নথি, ইমেল ও স্বাক্ষর, যেগুলো একসময় আইনি প্রক্রিয়ার অংশ ছিল। এই নথিগুলিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের নাম আছে, কেউ সরাসরি অভিযুক্ত, কেউ শুধু প্রসঙ্গক্রমে উল্লেখিত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখন তাহলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কেন বিতর্কে? এই ফাইল সংক্রান্ত একটি পুরানো ইমেলে ভারতের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ থাকার দাবি সামনে আসে। সরকারিভাবে একে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলেই আগেই খারিজ করা হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রশ্ন, যদি সত্যি ভিত্তিহীন হয় তাহলে সংসদে প্রশ্ন তুলতে বা আপত্তি কোথায়? এখন আমরা আসি আমেরিকা বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক চাপ নিয়ে। আর এই বিতর্কের সময়ে ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা, শুল্ক সংক্রান্ত সমঝোতা, কৌশলগত সম্পর্ক সবকিছু একসাথে চলছিল। বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক চাপ বাড়ছিল, বড় শিল্প গোষ্ঠীর সংক্রান্ত আইনি বিষয় সামনে আসছিল, আর সেই পরিস্থিতিতে সরকার নরম অবস্থান নিচ্ছেন। এখন সরকারের পাল্টা অবস্থান। সরকারি শিবিরের বক্তব্য, বিরোধীরা গুজব ছড়াচ্ছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন, সংসদের নিয়ম ভেঙে কথা বলছেন। তাদের আরো দাবি, জাতীয় স্বার্থের প্রশ্নে এমন আলোচনা সংসদে করাটা উচিত নয়। তাহলে বিরোধীরা কেন এখন একজোট হলেন? এই ঘটনার পর দেখা যায় কংগ্রেস, তৃণমূল, বাম, ডিএমকে একসাথে অবস্থান নিচ্ছেন। কারণ একটাই, বিরোধী দলনেতার বক্তব্য থামিয়ে দেওয়া। এটা দলীয় লড়াই নয়, এটা সংসদীয় গণতন্ত্রের প্রশ্ন। আর এখন এই পরিস্থিতির মধ্যেই লাভ ঠিক কাদের হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার বিতর্ক থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে, আন্তর্জাতিক চাপ সাময়িকভাবে আড়ালে যাচ্ছে, অভ্যন্তরীণ সমালোচনা সীমিত করা সম্ভব হচ্ছে। স্বল্প মেয়াদে এটা শাসক পক্ষের পক্ষে সুবিধাজনক। কিন্তু ঠিক এখানে ক্ষতির মুখে এখন কারা পড়ছে? দীর্ঘমেয়াদে প্রশ্ন উঠেছে সংসদের মর্যাদা, বিরোধীর ভূমিকা, সরকারের স্বচ্ছতা, আর সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়, প্রকৃত তথ্য আর রাজনৈতিক বক্তব্যের মাঝে আটকে পড়ে।
এখন যে প্রশ্নগুলো এখনো রয়ে গেছে সেটাই এখন আমরা জানতে চলেছি। এই ঘটনার পর কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে। সংসদে প্রশ্ন তোলা হচ্ছে, সংসদে প্রশ্ন তোলা কি অপরাধ? অস্বস্তিকর প্রশ্ন মানে কি নিষিদ্ধ? গণতন্ত্রে কণ্ঠরোধ কি গ্রহণযোগ্য? আর এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে সংসদের ভবিষ্যৎ আর গণতন্ত্রের শক্তি। আর এই ঘটনা শুধুমাত্র রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা সরাসরি সম্পর্কিত সংসদের অধিকার, বিরোধীর ভূমিকা এবং গণতন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে। আর আপনার এই বিষয়ে মতামত কি? অবশ্যই কমেন্টে লিখুন এবং পারলে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।